আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যেটা পড়াবো পূর্ব পাঠের পুনরালোচনা থার্ড পার্টটা। যেটুকু পড়িয়েছিলাম তারপর থেকে করাবো। তো প্রথমে জানবো যে অংশ জিনিসটা কি। অংশ হচ্ছে, মনে করো তোমাদের বাড়িতে একটা বিস্কুটের প্যাকেট এনেছো। তুমি দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট এনেছো, সেই প্যাকেটে কিছু বিস্কুট রয়েছে। এবার প্যাকেটটা ছেঁড়ার পর তুমি দেখলে বিস্কুট রয়েছে মোট 12টি বিস্কুট রয়েছে। এবার যদি তোমাদের দু ভাই বোনের মধ্যে সমান করে ভাগ করে নাও, তাহলে 12টি বিস্কুটের মধ্যে কে পাবে? এই কিরকম পাবে? 6টা করে পাবে। 6টা তুমি পেলে আর 6টা তোমার ভাই পেল 6টা। তাহলে তার মানে কি বোঝালো? যে তোমরা অর্ধেক অর্ধেক করে নিলে। অর্ধেক মানে কি বোঝাচ্ছে? 1/2 1/2 এটা বোঝালো। তার মানে অ্যাকচুয়ালি কি 1/2 বলতে তুমি পেলে 12টি মোট বিস্কুটের মধ্যে 6টি ভাগ তুমি পেলে। এবার যখন কাটাকাটি করা হচ্ছে, আমরা জানি ভগ্নাংশের লব আর হর একই জিনিস দিয়ে ভাগ অথবা গুণ করা যায়। তাহলে 6 দিয়ে ভাগ করছি, 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 1/2 এটা হলো। তাহলে তুমি কতটা ভাগ পেলে? যে গোটা যে বিস্কুটের প্যাকেটটা ছিল তার অর্ধেকটা তুমি পেলে, অর্ধেকটা তোমার বোন পেল। এবার যদি 12টা বিস্কুট তুমি আর তোমার বোন যদি না নিয়ে তুমি, তোমার বোন, তোমার মা, তোমার বাবা 4 জন ভাগ করে নিলে, তখন কি হবে? 4 জন যদি সমান ভাগে ভাগ করো 12টা বিস্কুট, তাহলে কত থাকবে? 3টি করে এক একজনের থাকবে। তাহলে এক একজন পেল 3টি করে, অর্থাৎ 12টি মোট বিস্কুটের মধ্যে তুমি পেয়েছো 3টি, তোমার বোন পেয়েছে 3টি। 12টি বিস্কুটের মধ্যে মানে 12টি অংশ এর মধ্যে 3টি পেয়েছে তুমি পেয়েছো, তোমার বোন পেয়েছে, তোমার ভাই পেয়েছে। 12টির মধ্যে তোমার মা এটা পেয়েছে, তোমার বাবা এটা পেয়েছে। 3/12 এটা মানে কি? এটাও কাটাকাটি করব, কারণ 3-এর নামটা এটা আর এটা একই জিনিস যাচ্ছে। 3 1 3, 3 4 12, তার মানে বোঝাচ্ছে 1/4। তার মানে বোঝাচ্ছে যে এক একজন 4 ভাগের 1 ভাগ করে, মানে একটা প্যাকেটের 4 ভাগের 1 ভাগ এক একজন পেলে। এখন যদি বিস্কুট থাকে, বিস্কুটের প্যাকেটটা হয়, প্যাকেটটার এই সমান 4টি ভাগ করলে তার একটি ভাগ তুমি পেলে, আর একটি ভাগ তোমার ভাই পেলো, আর তোমার মা, একটি তোমার বাবা। তাহলে এখানে কোনো একটি গোটা জিনিস তাকে এভাবে অংশ অংশ করে ভাগ করা, এগুলোই হচ্ছে অংশ। মানে একটি গোটা জিনিসকে সমানভাবে ভাগ করে নেওয়া, সেই এক একটা ভাগ হচ্ছে অংশ। এটা হচ্ছে 4 ভাগের, এখানে দেখতে পাচ্ছি সমান 4টি ভাগের একটি ভাগ, তাই 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 এই অংশটা হলো। এবার মনে করো বোর্ডেতে কিছু মানে বোর্ডেতে একটা আয়তাকার চিত্র এঁকেছি। আয়তাকার চিত্রটা আবার কিছু ঘরে এভাবে ভাগ করা রয়েছে। মোট কটি ঘর? সব মিলিয়ে মোট কটি ঘর? 1 2 3 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 24টা মোট ঘর রয়েছে। তাহলে মোট ঘর হলো 24টা। 24টার মধ্যে তুমি এই 5টি ভাগ রং করলে, তোমার ইচ্ছা গেল 1 2 এই 6টি ঘর তুমি রং করছো। এক 2 3 4 5 6, তাহলে 24টা মোট যে ঘর রয়েছে তার মধ্যে 6টি ঘর রং করেছো। অর্থাৎ তার মানে কি বোঝাচ্ছে? যে এই গোটা চিত্রটার কতটা অংশ তুমি রং করেছো, তার মানে বোঝাচ্ছে 24 ভাগে 6 ভাগ তুমি রং করেছো। অর্থাৎ
এটাকে যদি কাটাকাটি করা হয় 6 1 6, 4 6 24, মানে 1/4 অংশ তুমি রং করেছো, বা 24 ভাগের 6 ভাগ তুমি রং করেছো। এবার যে এই রং করা ঘরের যে অংশ সেটা এটা হলো, রং করা হয়েছে। রং করা হয়েছে সমান 1/4 অংশ বা 6/24 অংশ। সাধারণত আমরা 6/24 এভাবে রাখি না, কাটাকাটি করে বা লব ও হরকে সমান জিনিস দিয়ে যতটা পরিমাণ ভাগ করা যায় ভাগ করে দেওয়া হলো। পূর্ণ সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ করতে হবে। এরপর রং করা হয়নি, রং করা হয়নি কতটা অংশে? 18টা ঘরে রং করা হয়নি। গুণে দেখতে পারো, 18টা ঘরে রং করা হয়নি। 24টা মোট ঘর রয়েছে, তার মধ্যে 18টা ঘর রং করা হয়নি। তার মানে রং করা হয়নি 18/24 অংশ রং করা হয়নি। এটাকেও যদি ভাগ করা যায় 6 নাম তাই 3 6 18, 4 6 24, মানে এটা হলো 3/4 অংশ। এবার আমরা এইখান থেকে বলবো কোন অংশটা বেশি রং করা হয়েছে, কোন অংশটা কম রং করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রং করা হয়নি যেটা সেটার পরিমাণই বেশি, আর রং করা হয়েছে যেটা সেটার পরিমাণটা কম। এখানে চিত্র দেখে বুঝতে পারছি। কিন্তু আমরা যখন অংশের দিক থেকে দেখব, যখন এই ছবিটা নেই, যখন এই অংশগুলোর দিক থেকে দেখব, তখন কোনটা বেশি কি করে বুঝবো? 1/4 বেশি না 3/4 বেশি? কোনটা বেশি তা বোঝার জন্য আমরা দেখব যে হরগুলো সমান রয়েছে না লবগুলো সমান রয়েছে। যখন না থাকবে তখন আলাদা একটা প্রসেস আছে। এখন দেখতে পাচ্ছি হরগুলো সমান, অর্থাৎ সমান যে ভাগটা করা হয়েছে এই সমান 24টা ভাগেরই এটা 6টা ভাগ, আর এটাও 24টা ভাগের 18টা ভাগ। তার মানে আমরা বুঝতে পারছি যে সমান 4টি ভাগের 1 ভাগ বেশি না সমান 4টি ভাগকে 3 ভাগটা বেশি। এইটাকে যদি সমান 4টি ভাগ করা হতো, নিশ্চয়ই সমান এই 4টি ভাগের 1টি ভাগ এতটুকু, আর সমান 4টি ভাগের 3 ভাগ এতটা। তাহলে নিশ্চয়ই 3/4 এই জিনিসটা সবচেয়ে বড়। আবার যখন দুটো ভগ্নাংশের মধ্যে যখন দেখা হচ্ছে, এখানে তো দেখতে পাচ্ছি হরগুলো যখন সমান তখন কোন ভগ্নাংশটা বেশি বা বড় সেটা জানা গেল। কিন্তু যখন যে ভগ্নাংশের লবগুলো সমান সমান রয়েছে তখন আমরা কি করে বুঝবো যে কোন ভগ্নাংশটি বড়? মনে করো তোমাদের বাড়িতে রুটি এনেছে, পাউরুটি এনেছে, সমান সমান তোমার ও তোমার ভাইয়ের সমান সমান পাউরুটি এনেছে। তো তুমি ভাগ করলে, তোমার রুটিটাকে এরকম সমান 3টি ভাগ করলে তার একটি ভাগ তুমি খেলে, আর একটা রুটি যেটা তোমার বোনকে তোমার ভাইকে দেওয়া হয়েছে, তার এই যে 2 ভাগ করেছে, সে 2টি ভাগের মধ্যে একটি ভাগ খেয়েছে। তাহলে তোমার এই যে রুটিটার পরিমাণটা কত? তুমি যতটা খেয়েছো তার পরিমাণটা হচ্ছে সমান, তুমি 3টি ভাগ করেছো তাই 3 নিচে, উপরে থাকবে তার মধ্যে একটি খেয়েছো তাহলে 1/3। তাহলে তুমি যেটা খেয়েছো তার পরিমাণ হচ্ছে 1/3 অংশ। একটা পাউরুটি 1/3 অংশ খেয়েছো। তোমার ভাই কতটা খেয়েছে?
সমান দুটি ভাগ রয়েছে, তার মধ্যে একটি ভাগ খেয়েছে, অর্থাৎ 1/2 অংশ তোমার ভাই খেয়েছে। তাহলে এইখান থেকে তুমি বুঝতে পারছো, এখানে যেহেতু ছবিটা আঁকা আছে তাই সেহেতু তুমি বুঝতে পারছো যে তোমার ভাই বেশিটা খেয়েছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে 1/2টা বেশি 1/3 চেয়ে। এবার এইখান থেকে আমরা বলতে পারবো যে যখন লবগুলো সমান, হরগুলো যখন আলাদা আলাদা, তখন হরে কিন্তু যার ছোট, যেই সংখ্যাটা হরেতে ছোট থাকবে সেই সংখ্যাটা বড় হবে। অর্থাৎ 1/2 এটা বড় হলো 1/3 চেয়ে। কিন্তু যখন হরেতে সমান সমান ছিল তখন কিন্তু লবেতে যার বড়, যে সংখ্যাটি বড় সেটা কিন্তু বড় হয়েছিল, 3/4টা বড় হয়েছিল। আর এখানে কিন্তু 1/2টা এই 1/3 চেয়ে বড়। তাহলে এইখানে চিহ্নগুলো বসানোটাও দেখে নিলে। এবার ছোট আর বড় চিহ্নটা নিশ্চয়ই বসাতে জানো, যে এইটা এই 3/4 অংশটা বেশি বড় বা বেশি, তাই জন্য এই মুখটা এইভাবে দিলাম, মুখটা ওইভাবে বড় দিলাম, অর্থাৎ এই চিহ্নটা বসিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি 1/2 অংশটা বেশি, তাই 1/2 এর দিকে এই মুখটা বড় দিলাম। এটা ভাষায় কিন্তু এভাবে বলে না, আমি যেরকম ভাবে বললাম মুখটা এইভাবে বড় দেওয়া, এরকম কোনো ব্যাপার নয়। যেহেতু মনে থাকবে, সেই মনে রাখার জন্য আমি এই মুখটার কথাটা বললাম। তারপর এই ভগ্নাংশগুলোর যোগ বা বিয়োগ করব। কিরকম ভগ্নাংশের যোগ বা বিয়োগ করেছো তোমরা ক্লাস 4-তে যেগুলো করেছো। এখানে যেহেতু পূর্ব পাঠের পুনরালোচনা হচ্ছে, সেহেতু তোমাদের শুধুমাত্র হরগুলো, যে ভগ্নাংশগুলোর যোগ আছে সেগুলো হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে কয়েকটি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ, তাদের যোগ ও বিয়োগ করব। প্রথমে দুটি ভগ্নাংশ নিচ্ছি, 1/7 আর 2/7, এই দুটোকে যোগ করব। আমি দেখতে পাচ্ছি যখন হরগুলো সমান, আমি এখনই বললাম যে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে যোগ বিয়োগ করছি। তোমাদেরকে এর আগে শেখানো হয়েছিল, ক্লাস 5-এতেই শেখানো হয়েছিল যে যখন হরগুলোর মান আলাদা তখন এদের কিন্তু লসাগু করতে হচ্ছে। এখানে যখন হরগুলোর মান একই 7 আর 7, সেহেতু এগুলোর লসাগু করার কোনো দরকার নেই। যদিও লসাগু করলে কিন্তু 7ই বেরোবে। আমি একবার করে দেখাই, 7 আর 7-এর লসাগু করে দেখাই। এরকম হবে, 7 দিয়ে যাবে, 7-1 7, 7-1 7, 7-1 7, 1 হলো। তাহলে লসাগু কি হলো? 7 গুণ 1 গুণ 1 সমান 7-1 7, 1 7, অর্থাৎ লসাগুটা 7ই হলো। তাহলে একটা জিনিস তোমরা দেখে নিয়ে এরপর পরের গুলো আর একদমই করতে হবে না। এইখানেও যদিও করতে হবে না, আমি শুধুমাত্র দেখিয়ে দিলাম যে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে আর লসাগু করার দরকার হয় না, সেই জিনিসটাই কিন্তু লসাগু হয়। সেজন্য এইভাবে করতে পারি। দুটোর নিচেতে 7 আছে, তাই এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো গুণ করারও ব্যাপার নেই। এরপর যেরকম আছে 1, লবেতে যেগুলো আছে যে লিখলাম 1, তারপর যোগ আছে 2 আছে, 2 বসে দিলাম, 1 যোগ 2/7। এবার আমরা জানি যেটা 1 আর 2 যেটা যোগ করতে জানি, মানে 2 আর 1 3 হয়, আর যেরকম হরে 7 ছিল সেটা বসিয়ে দিলাম, অর্থাৎ এই যোগফলটা বেরোলো 3/7। তাহলে যখন সমান হর বিশিষ্ট ভগ্নাংশ পাবো তখন আমার এইখানে আর গুণ করার কোনো ব্যাপার থাকে না। তারপর এবার যদি 3টি ভগ্নাংশ দিয়ে এরকম 3টি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে এবার যোগ করি, তখন কি হয় দেখি। প্রথমে রয়েছে 2-13 প্লাস 7-13 প্লাস 4-13। 2
এখানে দেখতে পাচ্ছি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি রয়েছে, তাদের যোগফল। তিনটি হরে 13 রয়েছে, তাহলে আমি একবারে এক চান্সে আমি লিখে দিতে পারবো এদের লসাগু নিশ্চয়ই 13ই হবে। আর এখানে সবার এখানে নিচেতেই 13 রয়েছে, তাই এখানেও কোনো গুণের ব্যাপার নয়, শুধুমাত্র 2 যোগ 7 যোগ 4 লবেতে যেরকম আছে লিখে দেবো, আর যে চিহ্নগুলো মাঝে আছে সেগুলো সব ওই লবেতে যাবে। এরপর যেরকম উপরে যে তিনটি সংখ্যার যোগফল আছে, তিনটি সংখ্যার রাফে যোগ করে নেব বা এমনি মুখে মুখেও যোগ করে নিতে পারবো। 7 আর 4 11, 12, 13, 13 বাই 13। 13 বাই 13 মানে কি আমরা জানি 13 ভাগ 13, মানে একই সংখ্যাকে সেই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করা হয় নিশ্চয়ই ভাগটার মানটা হয় 1। যদি 7কে 7 দিয়ে ভাগ করা হয় কি হবে? 1 হবে। তাহলে যে সংখ্যাকে, কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার মানটা হয় 1। আর এটাও তোমরা জানো যে কোনো সংখ্যা বাই সেই সংখ্যা বাই অন্য একটি সংখ্যা, মানে এটা ভাগ বোঝায় অ্যাকচুয়ালি। তারপর আবার দেখবো সমান হর বিশিষ্ট ভগ্নাংশগুলোর বিয়োগফল। মনে করো এরকম রয়েছে 11 বাই 17 বিয়োগ 9 বাই 17। তাহলে এখানেও হরগুলোর মানটা একই, সেই জন্য হরেতে 17ই বসলো। উপরে যেরকম 11 মাইনাস বিয়োগ 9 রয়েছে এরকমই লিখবো। এরপরে আমাদের কাজ হচ্ছে এই লবে যে বিয়োগটা আছে সেই বিয়োগটা করব। 11 আর 9 বিয়োগ দিলে 2 হচ্ছে, আর নিচে হচ্ছে 17, নিচে 17 বসালাম, তাহলে হলো 2 বাই 17। এবার যখন যোগ আর বিয়োগ যখন মিক্সড করে থাকবে তখন কি করতে হবে? যখন যোগ আর বিয়োগ যখন মিক্সড করে থাকবে তখন কি হবে? মনে করো আছে 11 17 যোগ 5 এর 17 বিয়োগ 9 এর 17। তো আমরা জানি প্রথমে যে সরলের যে নিয়মটা রয়েছে তাতে প্রথমে এই যোগ আর বিয়োগের কথা যদি ভাবা হয় তাহলে যোগটা আগে করতে হবে, তাহলে এটা আর এটা আগে করব। আর কোনো একটা সংখ্যা সেটা যোগ আকারে আছে বা বিয়োগ আকারে আছে সেটা কি করে জানবো? তার আগের চিহ্নটাকে দেখব। 5 বাই 17 আগের চিহ্নটা হচ্ছে প্লাস বা যোগ, সেই জন্য এটা হচ্ছে যোগ, এটার সঙ্গে এটা যোগ। এর আগেও কিছু নেই মানে কিন্তু যোগ ছিল, যেটা তোমরা পরে শিখবে ক্লাস 6 এ। যাই হোক, এবারে এই দুটো যোগ করা হচ্ছে, তাহলে এই যোগের কাজটা আগে করব। 17 17, আচ্ছা আগে করতেও পারো, অথবা তিনটের ক্ষেত্রে তিনটেরই হরে 17 রয়েছে একবারেও করে দিতে পারো, ওটা পরে দেখাচ্ছি, এটা একবার দেখিয়ে নিই। আগে যোগটা করছি 11 যোগ 5, তারপর এটা বিয়োগ 9 বাই 17 যেরকম ছিল ওই রকমই লিখছি। তারপরের লাইনে কি করছি? 11 আর 5 যোগ করছি 16 হলো, নিচেই হলো 17, তারপর হচ্ছে 9 বাই 17। তারপরটাও এইভাবে হবে, 17 আর 17 লসাগু 17ই হয়, এভাবে 17 বসাচ্ছি নিচে, উপরে কি বসাবো? 16 বিয়োগ 9 সমান 9 আর 7 16, আর নিচে হচ্ছে 17। তাহলে এইভাবে পাওয়া গেল এই 7 বাই 17 এই ভগ্নাংশটা। অথবা এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাকে এইভাবেও সমাধান করা যেত।
তাহলে এটা হলো দেখতে পাচ্ছি যে তিনটি ভগ্নাংশের হরেতে 17 রয়েছে, তাই 17 বসিয়ে দিলাম। উপরে কি বসাবো? উপরে যেরকম আছে সেরকম ভাবে চিহ্ন সমেত বসিয়ে দেবো পরপর। প্রথমে আছে 11, তারপর আছে প্লাস, তারপর 5, পরপর এইভাবেই বসাচ্ছি। 11 প্লাস 5 মাইনাস 9 এভাবে বসালাম। তারপর উপরের কাজটা করব, আর নিচে এরকম 17 রইল। উপরে যেরকম প্রথমে 11 আর 5 যোগ করব। 11 আর 5 যোগ করে নিলে রাফে করে নিতে পারো। 11 আর 5 যোগ করে হচ্ছে 16, বিয়োগ 9, 9 বিয়োগ করছো, 9 এর সাথে 16 একবারে 7 বসিয়ে দেবে। তাহলে এইভাবেও করতে পারো, তুমি এই দুটো প্রসেসেই করতে পারো। মনে করো প্রথমে যোগ করে নিলে তারপর বিয়োগটা করছো। আবার এরকমও হতে পারে যে তুমি দেখতে পাচ্ছ যে তিনটি ভগ্নাংশেরই একই হর, সেজন্য একবারেও করে নিতে পারো। কিন্তু যখন দুটি ভগ্নাংশের হর একই, অন্যটা যদি আলাদা থাকতো, যদি 13 থাকতো, এটা যদি 13 থাকতো তখন এইভাবে করা যেত না। তখন এই যেই দুটো মিলেছে সেই দুটো মিলিয়ে করতাম। এই যে এই দুটো যদি একই থাকতো তখন এইভাবে করতাম। ঠিক আছে? তারপরেরটা যেভাবে হয়, তারপরটা যেভাবে হয় সেটা পরে শেখানো হবে, বা আগে শেখানো হয়েছে যেটা, এটা যেহেতু পূর্বপাঠটা যেটা করানো হচ্ছে, সেজন্য এখন আর কিছু বলছি না। এটা ক্লাস 4 যেগুলো হচ্ছে সেইগুলোর মধ্যেই আবার আলোচনা করা হচ্ছে। তারপর এবার আমরা শিখব সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, গুণিতক বলতে যেগুলো আমরা নামতাই করে থাকি, অর্থাৎ গুণ যেগুলো করি, অর্থাৎ 2 এর গুণিতক কোনগুলো? 2, 2 দুগুণে 4 হলো, অর্থাৎ 4, 6, 8, 10, এগুলো যেগুলো নামতাই তোমরা পড়েছো, বা নামতাই হয়তো 10 পর্যন্ত করা আছে। 2 10 এ 20 হয়েছে, তারপর তো আর করা নেই। কিন্তু এখানে 2 11, 11 দুগুণে 22, এইভাবে মানে 2 এর গুণিতকে শেষ হয় না, তাই তো এভাবে গুণ করাই যেতে পারে। তাহলে 2 এর গুণিতক, 2 এর গুণিতকগুলি কি কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। 2 10 এ 20 হলো, তারপর 2 11, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, 15 দুগুণে 30, 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 18 দুগুণে 36, 19 দুগুণে 38, 20 দুগুণে 40, 21 দুগুণে, মানে এইভাবে চলতেই থাকবে। অর্থাৎ যে কোনো একটি সংখ্যা গুণিতক অসংখ্য হয়, কোনো একটি সংখ্যা, যে কোনো সংখ্যাই হোক, এটা হয়তো 2 বলে ভাবছো যে ছোট সংখ্যা, কিন্তু যে কোনো বড় সংখ্যারই হোক, যাই সংখ্যারই হোক, গুণিতক অসংখ্য, কিন্তু গুণনীয়ক অসংখ্য নয়, গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট। কোনো সংখ্যার গুণিতক নির্দিষ্ট নয়, অর্থাৎ অনির্দিষ্ট বা অসীম বা অনেক, কিন্তু গুণনীয়কের মান নির্দিষ্ট। এখান থেকে আমরা শিখব সাধারণ গুণিতক। প্রথম যদি এরকম বলা হয়, আচ্ছা প্রথমে বলবো যে দুটি সংখ্যার সাধারণ গুণিতক আমি বলবো। প্রথমে মনে করো, না, একটা কোশ্চেন দেয়া আছে যে 4 ও 8 এর সাধারণ গুণিতক নির্ণয় করো। কোশ্চেনটা আমার আছে যে 4 ও 8 এর সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে? যে 4 এর গুণিতকগুলি হলো, চারের গুণিতক কোনগুলো?
4 একে 4, 4 দুগুণে 8 হচ্ছে, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, এভাবে লিখে দিলাম। এগুলো হলো 4 এর গুণিতক। আরো আছে সেহেতু আমি কমা দিয়ে একটা ডট ডট দিয়ে দেব, যাতে আমার বোঝা যায় যে গুণিতক আরো আছে, যেগুলো আমি লিখতে পারলাম না। এবার কি লিখবো? 12 এর গুণিতক। 12 এর গুণিতক গুলি হলো, একই জিনিস যখন একই জিনিস বলতে একই ভাষা, সংখ্যাগুলোর ক্ষেত্রে ডট ডট দেওয়া যায় না, একই ভাষাগুলো যখন লিখবো ঠিক তলায় হলে আমি ডট ডট দিয়ে লিখতে পারবো। অঙ্কে অনেক সময় কম থাকে, সেই জন্য এইভাবে করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু পুরো বাক্যে লিখো যে 12 এর গুণিতক গুলি হলো, ওটা নাও করতে পারো যে 12 এর গুণিতক গুলি হলো, যাই হোক করলে। 12 এর গুণিতক গুলি কি কি? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, এভাবে করলে। আরো আছে যেগুলো আমি লিখতে পারলাম না। তাহলে এবার সাধারণ গুণিতক কোনগুলো, মানে এদের যে গুণিতক, 4 এর যে গুণিতক আর 12 এর গুণিতক, এদের মধ্যে কোন কোনগুলো মিলেছে সেগুলোকে আমাকে লিখতে হবে। সেগুলোই পাবো 4 ও 12 এর সাধারণ গুণিতক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 12টা মিলেছে, এখানেও আছে এখানেও আছে। তারপর দেখতে পাচ্ছি 24টাও এখানেও আছে এখানেও আছে। তারপর দেখতে পাচ্ছি 36, এখানেও 36। আরো হয়তো মিলতো ওইদিকে গিয়ে, আমি আর দেখিনি, তাই আর দেখবো না। প্রথম সাধারণ গুণিতক নির্ণয় করবার সময় সাধারণত 3টি বার করলেই হয়ে যায়, আর বেশি বার করার দরকার হয় না। এরপরে কি লিখবো? 4 ও 12 এর সাধারণ গুণিতকগুলি হলো সাধারণ গুণিতক কি কি পেলাম? একটা পেয়েছি 12, একটা পেয়েছি 24 আর একটা 36। যে কোনো একটা লাইন দেখে লিখে দিলাম 12 24 36, বা ওখান থেকে লিখে দিলাম। আরো আছে, আরো পাওয়া যেত। এবার যদি 3টি সংখ্যার দেওয়া হয় তাহলে কি হবে? একই রকম ভাবেই হবে, তখন 3টি সংখ্যার এভাবে গুণিতক বের করতে হতো, তো পরে এইভাবে লিখতে হতো ওই 3টি সংখ্যার সাধারণ গুণিতক গুলি হলো। মনে করো আছে 2 3 5, এদের সাধারণ গুণিতক গুলি কি কি? এরকম কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটার উত্তরটা হয়ে গেল। এবার পরের কোশ্চেনটা যেটা বললাম সেটাই যাচ্ছি, যে 2 3 5 এর সাধারণ গুণিতক গুলি কি কি? তাহলে প্রথমে 2 এর সাধারণ গুণিতক 2 এর গুণিতক লিখবো, তারপর 3 এর গুণিতক লিখবো, তারপর 5 এর গুণিতক লিখবো। 2 এর গুণিতক গুলো যেটা ছিল, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40। আরো আছে। 3 এর এভাবে গুণিতকগুলি হবে কি কি? 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, এভাবে আরো হবে। এটা লিখলাম। আর 5 এর গুণিতক যেটা পাবো, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। আর বেশি লিখবো না, কারণ এইগুলো এই পর্যন্ত রয়েছে। এখানে আরো অনেকটা কম হয়েছে, এখানে 40 পর্যন্ত হয়েছে।
2, 3 আর 5 এর সাধারণ গুণিতক মানে এই তিনটেতেই রয়েছে এমন কোন গুণিতকটা, সেই গুণিতকটা যেটা পাবো সেটা গোল পাকাবো। এটাই 12 রয়েছে কিন্তু এতে 12 নেই। একটা দেখতে পেয়েছি যে 30 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, 30টা মিলবে। আর আর পাওয়া সম্ভব নয়। তিনটের ক্ষেত্রে সাধারণত একটি বার করতে হয়, দুটো তিনটে করার দরকার নেই। যখন তিনটি সংখ্যা এর সাধারণ গুণিতক বের করতে হয় সাধারণত একটি, বড় জোর হলে দুটো, দুটো খুঁজে পেতাম। 60 হলে খুঁজে পেয়ে যেতাম, 60 হলে পেয়ে যাবো একটা। যাই হোক 2, 3 ও 5 এর সাধারণ গুণিতক গুলি হলো, প্রথমে 30 পেয়েছি, তারপর 60 পাবো, তারপর ওরকম ভাবে পেতে থাকবো, 90 পাবো, এভাবে পেতে থাকবো। যখন সাধারণ গুণিতক একটা পেলাম তখন এইখান থেকেও আমি এই 30 কে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে করেও লিখে দিতে পারি। ঠিক আছে, যখন পেলে না গুণ করেও লিখে দিতে পারি। যেমন আমি করেছি 30 লিখেছি, আর তো পাইনি, 30 কে 2 দিয়ে গুণ করে দিলাম 60, আর একটা পেতাম কত 90, 30 কে 3 দিয়ে গুণ করতাম 90 পেতাম, এভাবে পেতাম। কিন্তু এখানে তো অত করা সম্ভব নয়, তাই এখানে করতে পারিনি। এই পর্যন্ত যে কটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা খাতায় ঠিকঠাক ভাবে উত্তরগুলো করবে।